Hello students, welcome to my new online class. Today's class is for NEET students. Today I will discuss a new chapter in modern physics, which is dual nature of radiation and matter. দেখো আমরা সকলেই জানি যে মেটালের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, কিন্তু যেগুলো ইনসুলেটর, সেই ইনসুলেটরের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় না। তাহলে মেটালের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় কেন? তার কারণ হলো যে মেটালের মধ্যে থাকে ফ্রি ইলেকট্রন, ইনসুলেটরের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। ইলেকট্রন সবার মধ্যেই থাকে, কিন্তু ইলেকট্রন আর ফ্রি ইলেকট্রনের মধ্যে ডিফারেন্স আছে। সো free electron in metal, okay. Suppose this is an atom, এটা হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলো অরবিটে রিভলভ করে। আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রন, this electron is called valence electron, okay. যদি আমি বলি যে আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রন, তার সঙ্গে কি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন নেই? আছে। কিন্তু ইনার অরবিটের যে ইলেকট্রন, তার সঙ্গে অ্যাট্রাকশনটা একটু স্ট্রং, আর আউটার মোস্ট অরবিট, দ্যাট মিন্স ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা খুব উইক। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, এই অ্যাট্রাকশনটা উইক, কিন্তু খুব বেশি উইক নয় যে ওটা ওখান থেকে বেরিয়ে চলে যাবে, এমন নয়। ফলে ইন কেস অফ ইনসুলেটর, দ্য ভ্যালেন্স ইলেকট্রন ইজ কনফাইন্ড টু দ্য অরবিট, বাট ইন কেস অফ মেটাল, দিস ভ্যালেন্স ইলেকট্রন, অ্যাট্রাকশন বিটুইন nucleus and this valence electron is very very small and negligible and approximately equal to 0. তাহলে কি হবে, মেটালের ক্ষেত্রে ওই ভ্যালেন্স ইলেকট্রনটা অরবিটে আর থাকবে না। যেহেতু নিউক্লিয়াসের সঙ্গে অ্যাট্রাকশন প্রায় 0, তার মানে ওই ইলেকট্রনটা কিন্তু অরবিট থেকে বেরিয়ে চলে যাবে। অরবিট থেকে বেরিয়ে গিয়ে ইলেকট্রনটা হয়ে গেল ফ্রি টু মুভ। দেখো, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটা ভ্যালেন্স মানে অরবিটে আছে, তখন পর্যন্ত ইলেকট্রনটা কিন্তু ফ্রি ইলেকট্রন নয়, তখন পর্যন্ত ইলেকট্রনটা হলো ভ্যালেন্স ইলেকট্রন। যখনই ইলেকট্রনটা ভ্যালেন্স অরবিট থেকে বেরিয়ে গেল, ফ্রি টু মুভ হয়ে গেল, যখন ফ্রিলি মুভ করতে শুরু করলো, তখন ওটা হয়ে গেল ফ্রি ইলেকট্রন। তাহলে দেখো, যদি এটা হয় আমার একটা মেটাল, তাহলে এই মেটালের মধ্যে কোটি কোটি অ্যাটম আছে। তাহলে আমি যদি এখানে 4-5টা অ্যাটম দেখাই, এই নিউক্লিয়াস, এই হলো অরবিট, আর এই হচ্ছে আমার আউটার মোস্ট অরবিটে ইলেকট্রন। আর একটা অ্যাটম দেখাচ্ছি আমি, এরও মনে করো আউটার মোস্ট অরবিটে 2টো ইলেকট্রন আছে। আর একটা অ্যাটম দেখাচ্ছি আমি, হ্যাঁ, এরও আউটার মোস্ট অরবিটে 2টো ইলেকট্রন। এরকম কোটি কোটি অ্যাটম আছে। মেটালের ক্ষেত্রে এই আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, তার সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন খুব উইক হওয়ার জন্য এই ইলেকট্রনগুলো বেরিয়ে চলে যায়। বেরিয়ে গিয়ে কি হয়ে গেল, বেরিয়ে গিয়ে হয়ে গেল এগুলো ফ্রি, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রনগুলো বেরিয়ে গিয়ে কি করবে, এরা এই মেটালের ইনসাইডে ফ্রিলি মুভ করে বেড়াবে, ইনসাইড দ্য মেটাল, ঠিক আছে, ফ্রিলি। এই যে অ্যাটমগুলোর মাঝে মাঝে যে স্পেসগুলো আছে, সেই স্পেসের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করবে। কিন্তু তাই বলে এই নয় যে ইলেকট্রনগুলো মেটাল সারফেস থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, তা কিন্তু নয়। কেননা মেটাল সারফেস থেকে বেরিয়ে যেতে গেলে একটা এনার্জি লাগবে, ঠিক আছে। মেটালে একটা বেরিয়ার পোটেনশিয়াল এনার্জি আছে, তার থেকে বেশি এনার্জি দিলে তবেই মেটাল সারফেস থেকে বেরিয়ে যাবে। তাহলে এখানে কিন্তু কনফিউশন ক্লিয়ার করতে হবে যে ফ্রি ইলেকট্রন মানে কিন্তু অ্যাটমের অরবিট থেকে বেরিয়ে গেছে। তাই বলে এই নয় যে ওই ইলেকট্রনটা মেটালের সারফেস থেকে একবারে বাইরে বেরিয়ে চলেছে, তা নয়। এই ফ্রি ইলেকট্রনটাকে মেটালের সারফেস থেকে বাইরে বের করতে গেলে আরও এনার্জি দিতে হবে, ওকে।
আর ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে কিসের জন্য? এই ফ্রি ইলেকট্রনগুলোর যে মুভমেন্ট তার জন্য ইলেকট্রিক কারেন্টের ফ্লো হয়। সো ইনসাইড মেটাল দেয়ার ইজ ফ্রি ইলেকট্রন, দ্যাট ইজ ওয়াই মেটাল ইজ এ গুড কন্ডাক্টর, বাট ইনসাইড ইনসুলেটর দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন, দ্যাট ইজ ওয়াই ইনসুলেটর ইজ এ ব্যাড কন্ডাক্টর। ওকে, সো নাও now a unit of energy we all know the unit of energy, SI unit of energy is joule and CGS unit of energy is arc. এনার্জির আর একটা ইউনিট আমরা এখন ডিফাইন করব, সেটা হলো স্মলার ইউনিট। This is electron volt. Which amount of energy will be called 1 electron volt? Suppose দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স A আর B is equal to V. যদি আমি এখানে একটা ইলেকট্রনকে যে কোনো একটা পয়েন্টে ছেড়ে দিই, তাহলে ইলেকট্রনটা একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে মুভ করবে, তাতে ওয়ার্ক ডান কত হবে? We all know that work done is equal to charge into potential difference. ইলেকট্রনের চার্জ হলো E into V, ঠিক আছে? তাহলে দিস ইজ ওয়ার্ক ডান। এর জন্য তাহলে ইলেকট্রনটা কি অ্যামাউন্টের কাইনেটিক এনার্জি গেইন করবে? দিস ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরাম। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 1 ইলেকট্রন ভোল্ট? যদি দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় 1 ভোল্ট, সেই 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে যদি একটা ইলেকট্রন 1 পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করে, তাহলে যে কাইনেটিক এনার্জি ইলেকট্রনটা গেইন করবে, দিস এনার্জি ইজ ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? কাইনেটিক এনার্জি গেইন বাই দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট, মানে হচ্ছে 1 কিউ মানে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ ইন্টু 1 ভোল্ট। একটা ইলেকট্রনের চার্জ মানে কত? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট মানে আবার জুল। তাহলে এই এনার্জিটাকে জুলে কনভার্ট করলে হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি ইজ ইকুয়াল টু দিস। এখন কোশ্চেন হলো যে এনার্জির নতুন একটা ইউনিটের প্রয়োজন হলো কেন? অলরেডি তো আমার এনার্জির ইউনিট জুল এবং আর্গ আছে। এই ইউনিটটার প্রয়োজন হলো যে এই ইউনিটটা কিন্তু ভেরি 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 স্মল ইউনিট। এখন অ্যাটমিক লেভেলে আমরা যখন অ্যাটমিক লেভেলে কোনো পার্টিকেলের এনার্জি ক্যালকুলেট করব, যেমন এনার্জি অফ অ্যান ইলেকট্রন, এনার্জি অফ এ প্রোটন, ঠিক আছে, এনার্জি অফ এ অ্যাটম, এনার্জি অফ অ্যান অ্যাটম, ইন দ্যাট কেস সেই এনার্জি ভ্যালুগুলো খুবই খুবই স্মল ভ্যালু হয়। সেগুলোকে জুল ইউনিটে যদি আমি এক্সপ্রেস করি, তাহলে সেটা খুবই ক্ষুদ্র হবে, ঠিক আছে? সেই জন্য ওই অ্যাটমিক লেভেলের যে পার্টিকলস, তাদের এনার্জি ক্যালকুলেট করার জন্য কেবলমাত্র ইলেকট্রন ভোল্ট ইউনিটটা ইউজ করা হয় মাইক্রোস্কোপিক পার্টিকলসগুলোর জন্য। কিন্তু আমাদের ম্যাক্রোস্কোপিক পার্টিকলসের এনার্জি ক্যালকুলেট এর জন্য ইলেকট্রন ভোল্ট ইউনিটটা ইউজ করব না আমরা। যেমন ধরে নাও একটা বল, লোহার বল মুভ করছে, তার এনার্জি কত? একটা ফুটবল মুভ করছে, তার এনার্জি কত? একটা ক্রিকেট বলের এনার্জি, কাইনেটিক এনার্জি কত? সেই এনার্জিগুলো নিশ্চয়ই আমি ইলেকট্রন ভোল্ট ইউনিটে এক্সপ্রেস করব না। তার কারণে ইলেকট্রন ভোল্ট ইউনিটে এক্সপ্রেস করলে অনেক বড় কোয়ান্টিটি হয়ে যাবে, ঠিক আছে, অনেক হিউজ নাম্বার হয়ে যাবে। তাহলে দেখো ইলেকট্রন ভোল্ট ইউনিটটা এনার্জিরই ইউনিট, কিন্তু এটা ইউজ করি অনলি ইন কেস অফ মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি, অনলি ইন কেস অফ atomic level we will use this electron volt unit, and this is the relation between electron volt and joule. Okay. আচ্ছা,
দেখো, একটু আগে আমি বললাম যে মেটালের ইনসাইড মেটাল অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রনগুলো কি করে, এই যে পজিটিভ আয়নগুলো আছে তার ফাঁকে 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 ফ্রি ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, র্যান্ডমলি মুভ করে। ফ্রি ইলেকট্রনগুলো স্বাধীন, হ্যাঁ, এরা কিন্তু র্যান্ডমলি মুভ করে বেড়াচ্ছে। ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের কলিশন হয়, ইলেকট্রনের সঙ্গে আয়নগুলোর কলিশন হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, কিন্তু এই ইলেকট্রনটা বাইরে বেরোতে পারবে না। যেমন ধরে নাও, একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যখন আমাদের স্কুলে যখন টিফিন পিরিয়ড হয়, তখন ক্লাস হয় না, কোনো রকমের টিচারদের কোনো রকমের অ্যাট্রাকশান বা ফোর্স নেই, তখন স্টুডেন্টরা কী করে, পুরো স্কুলের গ্রাউন্ড, করিডর এসবগুলোতে র্যান্ডমলি ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়। ওই সময় স্টুডেন্টগুলোকে ধরতে পারো তুমি ফ্রি ইলেকট্রন। তাই বলে এই নয় যে সেই স্টুডেন্টটা কিন্তু কোনোভাবেই স্কুলের যে গণ্ডি তার বাইরে কিন্তু বেরোতে পারবে না। স্কুলের মধ্যে থেকেই সে র্যান্ডমলি মুভ করে বেড়াতে পারবে, কিন্তু স্কুলের গণ্ডির বাইরে বেরোতে পারবে না। ঠিক ওই রকম হলো ফ্রি ইলেকট্রন। এবার যদি এমন হয় যে ফ্রি ইলেকট্রনকে কি তাহলে বাইরে বের করা যাবে না? যাবে, যদি আমি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে পারি, সাফিসিয়েন্ট এনার্জি, ইন দ্যাট কেস ফ্রি ইলেকট্রন মে কাম আউট অফ দ্য মেটাল সারফেস। তাহলে কিন্তু আমরা বাইরে থেকে এনার্জি সাপ্লাই করে ইলেকট্রনকে মেটালের ভেতর থেকে বের করে নিয়ে আসতে পারি। সো হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু এমিট an electron from the metal? So the minimum amount of energy which is required is known as work function. ঠিক আছে, this is known as work functions. Work function is represented by W0. এটা হচ্ছে যে minimum amount of energy required to emit an electron from the metals. ওর থেকে যদি কম অ্যামাউন্টের এনার্জি দাও তাহলে একটা ইলেকট্রনও বেরোবে না, আর যদি এই অ্যামাউন্টে এনার্জি দাও কমপক্ষে একটা ইলেকট্রনও বেরোবে। যদি তুমি যে এনার্জি দিলে সেটা যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয় তাহলে তো খুবই ভালো, আরও বেশি বেশি ইলেকট্রন বেরোবে। তুমি যে এনার্জি দিলে সেটা যদি ওয়ার্ক ফাংশনের থেকে কম হয় তাহলে কিন্তু একটা ইলেকট্রনও বেরোবে না। তাহলে ইলেকট্রনের এমিশন হওয়ার জন্য মিনিমাম যে অ্যামাউন্ট এনার্জি দিতে হবে যাতে করে অন্ততপক্ষে একটা ইলেকট্রনও বেরোবে, দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল্ড ওয়ার্ক ফাংশন অফ এ মেটালস। এবার ডিফারেন্ট মেটালের ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট। যেমন মেটাল অ্যান্ড ওয়ার্ক ফাংশনস W0 ইলেকট্রন ভোল্ট ইউনিটে এক্সপ্রেস করছি আমি। আচ্ছা, যেমন সিজিয়াম এর ওয়ার্ক ফাংশন হলো 2.14 ইলেকট্রন ভোল্ট। তারপর পটাশিয়াম এর ওয়ার্ক ফাংশন হলো 2.30 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে সোডিয়াম এর ওয়ার্ক ফাংশন হলো 2.75 ইলেকট্রন ভোল্ট। তার মানে ওয়ার্ক ফাংশনটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেটালের নিজস্ব প্রপার্টি। Metal to metal work functions will vary. Okay, so now so electron emissions, আমি একটুকে বললাম যে ইলেকট্রনকে এমিট করা যাবে কিন্তু তোমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। What are the process of emitting electrons? So first process is known as thermoionic emissions. Thermoionic emissions. Thermoionic emissions, okay. এই প্রসেসে কি করা হয়, একটা মেটাল, দিস ইজ এ মেটাল, এই মেটালটাকে গরম করা হবে, হিট দেওয়া হবে, হিট এনার্জি সাপ্লাই করা হবে।
ফলে যদি তোমার এই হিট এনার্জিটা সাফিসিয়েন্ট হয় তাহলে মেটালের সারফেস থেকে ইলেকট্রন এমিশন হবে। দিস প্রসেস ইজ নোন অ্যাজ থার্মায়নিক এমিশনস। ওকে, নেক্সট ইজ নোন অ্যাজ ফিল্ড এমিশনস। ফিল্ড এমিশনে আমি এভাবে হিট দেব না, মেটালে একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, ভেরি স্ট্রং ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই স্ট্রং ইলেকট্রিক ফিল্ড মেটালের ইনসাইডের যে ফ্রি ইলেকট্রন সেগুলোর উপর ফোর্স দেবে, যে ফোর্সটা যদি সাফিসিয়েন্ট হয় তাহলে সেই ফোর্সের জন্য ইলেকট্রনটা মেটাল সারফেস থেকে বেরিয়ে আসবে। দিস এমিশন ইজ নোন অ্যাজ ফিল্ড এমিশনস। There is another type of emission which is called photoelectric emissions. Photoelectric emissions. ওকে, আচ্ছা, এখানে আমি হিটেও দেব না, ইলেকট্রিক ফিল্ডও দেব না। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং মেথড অফ ইলেকট্রন এমিশনস। স্পেসিফিক কিছু একটা মেটাল নেব, মেটালটাকে হতে হবে ফটো সেন্সিটিভ মেটাল, তাতে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির রেডিয়েশন ফেলবো, ঠিক আছে? এই রেডিয়েশন ফেলা লাইট ফেলবো, রেডিয়েশনস, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফেলার পর সেখান থেকে কিন্তু ইলেকট্রনের এমিশন হবে। রেডিয়েশন ফেললে সেখান থেকে ইলেকট্রনের এমিশন হবে, বুঝতে পারছো তো? তাহলে আমি কি ফেললাম? মেটালের সারফেসে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস ফেললাম, তার ফলে মেটালের সারফেস থেকে ইলেকট্রন এমিশন হলো। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ফটো ইলেকট্রিক এমিশনস। ওকে, অ্যাকচুয়ালি আমরা আমাদের যে সিলেবাস সেখানে আমরা ডিসকাস করব এইটা, ফটো ইলেকট্রিক এমিশনস, হুইচ ইজ কল্ড ফটো ইলেকট্রিক ইফেক্ট। বাকিগুলো নিয়ে ডিসকাশন তোমাদের সিলেবাসের মধ্যে নেই। ফটো ইলেকট্রিক ইফেক্ট, দেখো, যদি একটা স্পেসিফিক কোনো একটা ফটো সেন্সিটিভ প্লেট নিই আমি, সাপোজ এটা একটা প্লেট, এটা মেটাল প্লেট, এটা মনে করো ফটো সেন্সিটিভ প্লেট, এটা আমি জিঙ্কের প্লেট নেব, জিঙ্ক। এই জিঙ্কের প্লেটের উপর যদি আমি ইউভি রেডিয়েশন ফেলি, ইউভি রে, তাহলে এখান থেকে ইলেকট্রন এমিশন হয়। দিস ইজ ইলেকট্রন। দিস ফেনোমেনা ইজ কল্ড ফটোইলেকট্রিক ইফেক্ট। এটা ফার্স্ট টাইম অবজার্ভ করেছিলেন সায়েন্টিস্ট হার্জ, হেনরিক হার্জ, in the year 1887। 1887 সালে প্রথমে ফেনোমেনাটা অবজার্ভ করলেন হার্জ। যে পিকিউলিয়ার ফেনোমেনা, একটা ফটোসেন্সিটিভ মেটাল প্লেট, তার উপর আমি যে কোনো একটা স্পেসিফিক ওয়েভলেন্থের রেডিয়েশন ফেলছি, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। দিস ইজ আ নিউ ফেনোমেনা, তার আগে পর্যন্ত এই ফেনোমেনাটা কেউ অবজার্ভ করেনি। ওকে, পরবর্তীকালে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে আরও অনেক রিসার্চ হলো এবং এক্সপেরিমেন্টাল যে স্টাডি অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট সেটা প্রথম করেছিলেন সায়েন্টিস্ট লেনার্ড এবং মিলিকান, ঠিক আছে? সো লেট আস ট্রাই টু ফাইন্ড এক্সপেরিমেন্টাল স্টাডি অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। এক্সপেরিমেন্টাল study of photo electric effect, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল স্টাডি অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, দুজন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টাল স্টাডিটা করেছিলেন, লেনার্ড
and Millikan. First of all, experimental arrangement. প্রথমে একটা টিউব নেব, গ্লাস বা কোয়ার্জের তৈরি টিউব। দিস ইজ দ্য টিউব হিয়ার। টিউবটা হতে হবে গ্লাস বা কোয়ার্জ। টিউবটাকে ইভ্যাকুয়েট করতে হবে। ইভ্যাকুয়েট মানে ভেতরে কোনো এয়ার থাকা যাবে না, সমস্ত এয়ারকে বের করে নিয়ে এটাকে ভ্যাকিউম করে দিতে হবে। আচ্ছা, এর মধ্যে দুটো প্লেট থাকবে। এই যে সি প্লেট ঢোকানো হচ্ছে, সেই সি প্লেটটা হচ্ছে ফটো সেন্সিটিভ মেটাল প্লেট। আর একটা প্লেট থাকবে আমার এ প্লেট, এটাও মেটাল প্লেট। আর এখানে থাকবে একটা উইন্ডো। উইন্ডোর কাজ কি? উইন্ডোর কাজ হলো ওর ভিতর দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকেও ঢুকতে দেবে, ওটা ওপেনিং বা উইন্ডো। আচ্ছা, এরপরে আমি এই যে ফটোসেন্সিটিভ প্লেট আর মেটাল প্লেট, ক্যাথোড আর অ্যানোড, এদেরকে কানেকশান করব আমি ভেরি হাই ভোল্টেজ। ভেরি হাই ভোল্টেজ মানে ভেরি হাই ভোল্টেজ ব্যাটারির সঙ্গে। তাহলে আমার ক্যাথোডের যে টার্মিনাল, একটু ভুল হলো আমার, এটা হবে আমার নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। এটা হচ্ছে ভি পোটেনশিয়ালস। তাহলে এই অ্যানোড টার্মিনালটা হয়ে গেল পজিটিভ, আর এটা হচ্ছে আমার নেগেটিভ। বাইরে থেকে রেডিয়েশন ফেলা হলো, উইন্ডো দিয়ে ঢুকলো। এই রেডিয়েশনটা কি রেডিয়েশন? ইউভি রেডিয়েশন। আর প্লেটটা হচ্ছে জিঙ্কের প্লেট। আচ্ছা, এখানে আমার একটা মাইক্রো অ্যামমিটারের কানেকশন থাকবে। দিস ইজ মাইক্রো অ্যামমিটার। যখনই দেখা যাচ্ছে যে যখনই ইউভি রেডিয়েশন পড়ছে, সঙ্গে সঙ্গে মাইক্রো অ্যামমিটারের যে কাটা, তার ডিফ্লেকশন হচ্ছে। মাইক্রো অ্যামমিটারের কাটার ডিফ্লেকশন হচ্ছে মানে কি বুঝবো? যে এই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি বুঝবো? যে সার্কিট দিয়ে ফ্রি ইলেকট্রনের ফ্লো হচ্ছে। কিন্তু কারেন্ট ফ্লো হবে কোথা থেকে? আমার এখানে কোনো কানেকশান নেই, এটা তো গ্যাপ, ফাঁকা। তাহলে ফ্রি ইলেকট্রন কীভাবে, কোথা থেকে পাবো আমি? তার মানে এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে ইউভি রেডিয়েশন যখন মেটাল প্লেটে পড়েছে, তখন এখান থেকে ফটো ইলেকট্রিক এমিশন হয়েছে। ঠিক আছে, এই যে ইলেকট্রনগুলো বেরোলো, এখানে ইলেকট্রনগুলো বেরিয়েছে। বেরোনোর পর যেহেতু এটা পজিটিভ এবং হাই ভোল্টেজ, ফলে প্লাসে মাইনাসে অ্যাট্রাকশান হয়ে ইলেকট্রনগুলো ছুটবে কোন দিকে? এ প্লেটের দিকে ছুটবে। এ প্লেটের দিকে ছোটার পর সেটা এটা দিয়ে ফ্লো হয়ে একটা ক্লোজ লুপ তৈরি হয়ে যাবে, ফলে আমি এই ক্লোজ লুপ দিয়ে কারেন্ট পাবো। তাহলে এই যে ইলেকট্রনটা এমিশন হলো, দিস ইলেকট্রন ইজ কল্ড ফটো ইলেকট্রন। আর তার ফলে যে কারেন্ট পাবো আমি, দিস ইজ কল্ড ফটো ইলেকট্রিক কারেন্ট। Okay, so now let us try to analyze the matter in details. Acha, now let's try to understand the effect of intensity of light on photoelectric current. Effect of intensity of light on photoelectric current. Okay, আচ্ছা, সাপোজ আমি যে রেডিয়েশনটা ফেলছি তার ফ্রিকোয়েন্সি নিউ, এটা কনস্ট্যান্ট করে দিলাম, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব না। ঠিক আছে, আর পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ভি, এই প্লেট দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে যে ভি, সেটাকেও কনস্ট্যান্ট করে দিলাম। আমি চেঞ্জ করছে কি? লাইটের ইন্টেন্সিটি, এটাকে ভ্যারি করব। ইন্টেন্সিটি ভ্যারি করলে ফটো ইলেকট্রিক কারেন্ট যে আই, তার ভ্যারিয়েশনটা কেমন হবে? ঠিক আছে, হোয়াট উইল বি দ্য ভ্যারিয়েশনস অফ দ্য
ফটো কারেন্ট উইথ ইন্টেন্সিটি, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে যে আমি যদি গ্রাফিক্যালি প্লট করি অ্যালং এক্স অ্যাক্সিস intensity of light and along y-axis photocurrent, তা দেখা যায় যে photocurrent is directly proportional to the intensity. That means intensity বাড়লে photoelectric কারেন্টও বাড়বে এবং রিলেশনশিপটা কেমন হবে? photoelectric current is directly proportional to the intensity. তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে গ্রাফটা কেমন হবে? স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। দিস ইজ দ্য গ্রাফ। দিস ইজ দ্য ভ্যারিয়েশন অফ photoelectric current with intensity of light when frequency of the light is constant and potential difference between the two plate is also remains constant. Okay. আচ্ছা, ওকে, ফাইন। এটা গেল ইন্টেন্সিটির সঙ্গে ভ্যারিয়েশনস। আমি একটু ছোট্ট করে এখানে ড্র করে দিই গ্রাফিক্যাল অ্যারেঞ্জমেন্টটা, প্র্যাকটিক্যালটা। এটা হচ্ছে আমার টিউব, হ্যাঁ, এটা একটা প্লেট, দিস ইজ ফটোসেন্সিটিভ প্লেট, এটা অ্যানোড, আর তার সঙ্গে হাই ভোল্টেজ ব্যাটারি, তার সঙ্গে একটা মাইক্রো অ্যামিটার। এ হয়ে গেল আমার কানেকশনস। এটা হচ্ছে এটা হচ্ছে আমার কোয়ার্জ উইন্ডো, হ্যাঁ, দিস ইজ দ্য রেডিয়েশনস হিয়ার, ওকে। দিস ইজ ইউভি, দিস ইজ জিঙ্ক প্লেট, দিস ইজ দ্য emitted electrons and emitted electrons will be attracted towards this. এই হলো আমার ছোটোখাটো একটা এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট। নাও ইফেক্ট অফ পোটেনশিয়ালস। দেখো, এবার আমি লাইটের যে ফ্রিকোয়েন্সি সেটাও কনস্ট্যান্ট থাকবে, ইন্টেন্সিটি সেটাও কনস্ট্যান্ট থাকবে। আমি ভ্যারি করব ভিকে, পোটেনশিয়াল ভিকে ভ্যারি করাবো। তাহলে গ্রাফিক্যালি প্লট করলে কি হবে? দেখো, যদি আমি অ্যালং এক্স অ্যাক্সিস প্লট করি পোটেনশিয়াল ভি, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস প্লট করি ফটো কারেন্ট, তাহলে যখন পোটেনশিয়াল জিরো, এখানে কোনো ভোল্টেজ দিইনি, তখন এই যে সার্কিটটাতে কোনো কারেন্ট পাবো কি পাবো না? will we get any current or not? The answer is yes, we will get some current. Why? দেখো, যে ইলেকট্রনটা এই প্লেট থেকে এমিট হয়েছে তাদের মধ্যে যদি আমার 1 লক্ষ বা 1 কোটি ইলেকট্রনের এমিশন হয়, তার মধ্যে কিছু ইলেকট্রন আছে যাদের এনার্জি বেশি। দেখা গেলো 100-200টা ইলেকট্রনের মধ্যে এনার্জি একটু বেশি, তাদেরকে কোনো অ্যাট্রাকশনের প্রয়োজন হলো না, ওদের যে নিজের এনার্জি, কাইনেটিক এনার্জি, সেই এনার্জিতেই ইলেকট্রনগুলো বেরিয়ে এই প্লেটে পৌঁছে গেল। হতেই পারে। তাহলে ফলে পোটেনশিয়াল আমি অ্যাপ্লাই করিনি অথচ কারেন্ট পাচ্ছি, তার মানে যে সমস্ত ইলেকট্রনগুলো নিজের এনার্জিতেই চলে গেছে তার জন্য একটা কারেন্ট পাবো আমি। ফলে পোটেনশিয়াল যখন জিরো তখনও কিন্তু কারেন্ট জিরো হবে না। এরপরে পোটেনশিয়ালটা আস্তে আস্তে বাড়লে কি হবে? কারেন্ট আস্তে আস্তে বাড়বে। তার কারণ সাপোজ 1 লক্ষ ইলেকট্রন বেরিয়েছিল, 1 লাখ, ঠিক আছে? নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড ইজ ইকুয়াল টু 1 লাখ। এর মধ্যে দেখা গেল যে যখন আমি পোটেনশিয়াল জিরো তখনও দেখা গেল যে 1000টা ইলেকট্রন চলে গেছে, তাহলে কিছু একটা অ্যামাউন্টের কারেন্ট পেয়েছি। যখন আমি এখানে পোটেনশিয়ালটা আস্তে আস্তে পজিটিভ করব, তখন কিন্তু এখানে পজিটিভ পোটেনশিয়াল বাড়বে, ফলে সেই পোটেনশিয়ালের জন্য ইলেকট্রনগুলোর উপর অ্যাট্রাকশান তৈরি হবে। অটোমেটিক্যালি যে ইলেকট্রনগুলোর এনার্জি ছিল না, যারা যেতে পারছিল না, পৌঁছাচ্ছিল না, যারা এই মাঝখানেই ভেসে বেড়াচ্ছিল, এই ক্যাথোড থেকে এমিশন হওয়ার পর অ্যানোডে রিচ করতে পারছিল না, কারণ ওদের এনার্জি নেই, তারা কিন্তু এখন আস্তে আস্তে রিচ করবে।
ফলে যত পোটেনশিয়াল বাড়াবো আমি তত বেশি বেশি ইলেকট্রন আস্তে আস্তে পৌঁছে যাবে। ফলে দেখা গেলো যে 0 থেকে আমি 1 ভোল্ট করলাম, তখন দেখা গেলো যে 1000-এর জায়গায় 10,000টা পৌঁছে গেল। 1 ভোল্ট থেকে আমি ধরো 5 ভোল্ট করলাম, তখন দেখা গেলো যে 50,000 ইলেকট্রন চলে গেল। যখন আমি 5 ভোল্ট থেকে আমি 7 ভোল্ট করলাম, তখন দেখা গেলো যে 80,000 ইলেকট্রন পৌঁছে গেল। তাহলে যত আমি পোটেনশিয়াল বাড়াবো তত কিন্তু ফটো কারেন্ট বাড়বে। তাহলে ফটো কারেন্টের সঙ্গে পোটেনশিয়ালের রিলেশনটাও কিন্তু লিনিয়ার রিলেশনস, ডাইরেক্টলি প্রপোর্শনালস। আস্তে 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 বাড়ছে, বাড়তে 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 একটা সময় কারেন্টটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম হওয়ার পর যদি আরও আমি পোটেনশিয়াল বাড়াই তাহলে কারেন্ট আর বাড়বে না। তখন বলবো যে কারেন্টটা স্যাচুরেশন হয়ে গেছে। তারপরে পোটেনশিয়াল আমি বাড়াচ্ছি, কারেন্ট কিন্তু আর বাড়ছে না। স্যাচুরেশন কেন হলো? দেখো, 1 লক্ষ ইলেকট্রনের এমিশন হয়েছিল। যদি আমি পোটেনশিয়াল বাড়াতে বাড়াতে পুরো 1 লক্ষ টোটাল ইলেকট্রনকে টেনে নিই, তাহলে তারপরে পোটেনশিয়াল বাড়ালে তুমি আর কাকে টানবে? অলরেডি তো সব ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে। ফলে তারপরে পোটেনশিয়াল বাড়লেও আর কারেন্ট বাড়বে না। তখন বলবো যে ফটো কারেন্টটা স্যাচুরেট করেছে। ওকে, তাহলে দিস ইজ স্যাচুরেশনস। এবার আমি চাইছি যে ফটো ইলেকট্রিক কারেন্টকে 0 করব। তাহলে 0 পোটেনশিয়াল দিলেও তো কারেন্ট 0 হচ্ছে না। তার কারণ হচ্ছে কিছু ইলেকট্রনের এনার্জি আছে, যে এনার্জির জন্য ইলেকট্রনগুলো নিজের থেকেই চলে যাচ্ছে। যদি আমি ইফ উই ওয়ান্ট টু মেক দ্য কারেন্ট 0, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই নেগেটিভ পোটেনশিয়াল হেয়ার। তার মানে যে ইলেকট্রনগুলো অলরেডি পৌঁছে যাচ্ছে তাদেরকে আটকাতে হবে আমাকে। ফলে আমাকে এখানে এবার নেগেটিভ পোটেনশিয়াল ইউজ করতে হবে। নেগেটিভ পোটেনশিয়াল মানে আমার 0 পোটেনশিয়াল দিলে হচ্ছে না, তখন আমি ব্যাটারিটার এটা মাইনাস করব আর এটা প্লাস করব। দেখো, এবার এই প্লেটটা যখন মাইনাস হবে তখন কিন্তু ইলেকট্রনকে রিপিল করবে, বিকর্ষণ করবে, মানে ঠেলে সরাবে। ফলে যে ইলেকট্রনটা না পোটেনশিয়াল দিতেই চলে আসছিল, আমি নেগেটিভ পোটেনশিয়াল দিলে কি হবে? তাকে আমি আটকাবো, বাধা দেব। ফলে আমি যদি ম্যাক্সিমাম এনার্জির যে ইলেকট্রন সেটাকে আটকে দিতে পারি, তাহলে কিন্তু সবাই আটকে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম এনার্জির যে ইলেকট্রন তাকে আটকে দেওয়া মানেই কিন্তু সবাই আটকে গেল। ফলে কিন্তু ফটো ইলেকট্রিক কারেন্ট 0 হয়ে যাবে। মনে করো যে আমি আস্তে আস্তে পোটেনশিয়ালটা নেগেটিভ করছি, ফলে আস্তে আস্তে কিন্তু ফটো ইলেকট্রিক কারেন্ট কমবে। ঠিক আছে, দেখা গেল যে আমি এখানে -1 ভোল্ট দিলাম, 1000টা ইলেকট্রন 0 পোটেনশিয়ালও পৌঁছে যাচ্ছিল। -1 ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলোর ওপর বাধা সৃষ্টি হচ্ছে, ফলে 1000টা পৌঁছাতে পারছে না। দেখা গেলো যে 200টা পৌঁছলো। কেননা এই 200টা পৌঁছে যাচ্ছে, কেননা এই নেগেটিভ যে 1 ভোল্ট সেও আটকাতে পারছে না 200টা ইলেকট্রনকে। তাহলে আমাকে যদি আরও কারেন্টটাকে 0 করতে চাই, তাহলে নেগেটিভ পোটেনশিয়ালটাকে আরও বাড়াতে হবে। মনে করো -2 ভোল্ট করলাম, তখন দেখা গেলো 200টা পারছে না, দেখা গেলো যে 50টা ইলেকট্রন পৌঁছলো। তাহলে কিন্তু তখনও কারেন্ট 0 হয়নি। এই করতে করতে দেখা গেলো যে আমি 5 ভোল্ট দিলাম, তখন দেখা গেলো জাস্ট -5 ভোল্ট দিয়েছি। দেখা গেলো যে -4.9 ভোল্ট যখন অ্যাপ্লাই করলাম, তখন দেখা গেলো যে একটা ইলেকট্রন পৌঁছে যাচ্ছে, যার এনার্জি ম্যাক্সিমাম, সে তবুও চলে যাচ্ছে। তারপরে জাস্ট একটু 4.91 দিলাম, যেই সঙ্গে সঙ্গে দেখা গেলো যে ওই ইলেকট্রনটাও স্টপ হয়ে গেল, আর যেতে পারলো না। তখন ফটো ইলেকট্রিক কারেন্ট উইল বি ইকুয়াল টু 0। তাহলে দিস পোটেনশিয়াল যদি আমি অ্যাপ্লাই করি নেগেটিভ পোটেনশিয়াল, তাহলে কিন্তু কারেন্টটা 0 হবে। দিস পোটেনশিয়াল ইজ কল্ড স্টপিং পোটেনশিয়ালস। দিস ইজ কল্ড স্টপিং পোটেনশিয়ালস। তাহলে নেগেটিভ পোটেনশিয়াল ইউজ করছি আমি, একটা টাইমে গিয়ে কারেন্ট 0 হলো। মনে করো -V0, এই পোটেনশিয়ালটায় কারেন্ট 0 হয়ে গেল। এই পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে আমার স্টপিং পোটেনশিয়াল। ওকে, ফাইন। এবার আমি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখবো, দিয়ে ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেব। মনে করো যে এই ইন্টেন্সিটি ছিল I1, সেখান থেকে ইন্টেন্সিটি বাড়িয়ে করব আমি মনে করো I2 ইজ গ্রেটার দ্যান I1। তারপরে আবার এই গ্রাফটাকে প্লট করব, তাহলে গ্রাফের চেঞ্জ কি আসবে? একই রকম হবে V ভার্সেস I গ্রাফ, কিন্তু গ্রাফটা একটু উপরে হবে। দিস উইল বি দ্য গ্রাফ, দিস ইজ ফর IT।
কেন উপরে হলো? তাহলে দেখো, যখন জিরো পোটেনশিয়াল তখন I1 ইন্টেন্সিটির জন্য কারেন্ট ছিল এই ভ্যালুটা, আর I2 ইন্টেন্সিটির জন্য কারেন্টের ভ্যালু এটা। তার মানে কারেন্ট বাড়লো। কেন কারেন্ট বাড়লো? যখন ইন্টেন্সিটি বাড়ছে তখন কিন্তু ইলেকট্রনের এমিশন বাড়ে। ধরে নাও যে ইন্টেন্সিটি যখন I1, তখন যদি 1 লক্ষ ইলেকট্রন এমিশন হয়, তাহলে ইন্টেন্সিটি যদি ডাবল করে দিই তাহলে 1 লক্ষর জায়গায় 2 লক্ষ ইলেকট্রন এমিশন হবে। তার মানে ইফ উই ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশনস, দেন নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড উইল ইনক্রিজ। এবার যদি 1 লক্ষর জায়গায় এখন আমার 2 লক্ষ ইলেকট্রন এমিশন হয়, তাহলে অটোমেটিক্যালি কী হবে? কারেন্ট বাড়বে। এবার আমি যখন ভোল্টেজ বাড়াবো তখন স্যাচুরেশন কারেন্টটাও বাড়বে, কেননা এখানে 1 লক্ষতে স্যাচুরেট হয়েছিল আর এখানে 2 লক্ষ ইলেকট্রনে স্যাচুরেট হবে, অটোমেটিক্যালি কারেন্ট স্যাচুরেশন কারেন্টটাও বাড়বে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু সেম আছে। ইন্টেন্সিটি ভ্যারিয়েশন হলে কিন্তু স্টপিং পোটেনশিয়ালের কোনো চেঞ্জ হয় না। স্টপিং পোটেনশিয়াল V0 will remain constant. Very very important point. Stopping potential is independent of intensity. Why? দেখো, যখন আমি ইনসিডেন্ট রেডিয়েশনের ইন্টেন্সিটিকে ইনক্রিজ করছি তখন কিন্তু নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে, কিন্তু ইলেকট্রনের এনার্জি বাড়ে না। আমি একটু ডিটেলসে বলি। মনে করো যে এটা হচ্ছে I1 ইন্টেন্সিটির জন্য আর এটা হলো I2 ইন্টেন্সিটির জন্য। I2 ইজ গ্রেটার দ্যান I1। I1 এর জন্য 1 লাখ ইলেকট্রন এমিশন হয়েছে আর I2 এর জন্য 2 লাখ ইলেকট্রন এমিশন হয়েছে। মনে করো যে এখানে যে 1 লাখ ইলেকট্রন এমিশন হয়েছিল তার মধ্যে ম্যাক্সিমাম যে এনার্জির ইলেকট্রন, তার এনার্জি ছিল মনে করো সাপোজ 2 ইলেকট্রন ভোল্ট ম্যাক্সিমাম, কে ম্যাক্স। এবার ইন্টেন্সিটি বাড়িয়ে I2 করলাম, ফলে নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড ইকুয়াল টু 2 লাখ হয়ে গেল। তাই বলে এখানেও কিন্তু ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু 2 ইলেকট্রন ভোল্টই থাকবে। যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে তাহলে ইন্টেন্সিটি যদি বাড়ে তাহলে নাম্বার অফ ইলেকট্রনস বাড়ে, কিন্তু ইলেকট্রনের যে এনার্জি সেটা কিন্তু ম্যাক্সিমাম এনার্জি কিন্তু বাড়ে না। স্টপিং পোটেনশিয়াল মানে কি? স্টপিং পোটেনশিয়াল মানে যে ম্যাক্সিমাম এনার্জি যে ইলেকট্রন তাকে আটকাতে যে এনার্জি লাগে, যে পোটেনশিয়াল লাগে, সেটাই হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। ইন্টেন্সিটি যখন বাড়ছে তখন ম্যাক্সিমাম এনার্জি তো বাড়ছে না, ফলে আমার স্টপিং পোটেনশিয়ালটাও কিন্তু চেঞ্জ হবে না। স্টপিং পোটেনশিয়াল উইল রিমেন সেম। ক্লিয়ার? আচ্ছা, ওকে, আচ্ছা, ফাইন। নাও এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোয় এর মধ্যে ভ্যারিয়েবল কাইনেটিক এনার্জির ইলেকট্রন বেরোয়। 1 লক্ষ ইলেকট্রন যদি বেরোয় তাদের কাইনেটিক এনার্জি সব আলাদা আলাদা। তার মধ্যে ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে 1/2 mv_max²। ওই ইলেকট্রনটাকে স্টপ করার জন্য যে পোটেনশিয়াল লাগছে V0, সেটা হলো স্টপিং পোটেনশিয়াল। তাহলে দিস উইল বি ইকুয়াল টু E ইন্টু V0। দিস ইজ দ্য ফর্মুলা। আচ্ছা, now the effect of frequency of incident radiations. Now effect of frequency of incident radiations on photoelectric currents. So now intensity I will remain constant. আমি I কে কনস্ট্যান্ট করে দিলাম। আর কি?
আর আমি এখানে চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা দেখো I constants. Now graphical representations. যদি আমি along x axis প্লট করি potentials আর along y axis প্লট করি photocurrent, তাহলে অলরেডি একটা গ্রাফ পেয়েছি আমি। সেই গ্রাফটা কীরকম, যে this is the graph here. This is, suppose this is for frequency nu 1, দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে আমার স্টপিং পোটেনশিয়ালস V01। এবার আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই, I কনস্ট্যান্ট দি ফ্রিকোয়েন্সি নিউ 2 গ্রেটার দ্যান নিউ 1 করে দিলাম, তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফ উইল লুক লাইক দিস, গ্রাফ উইল লুক লাইক দিস। যদি ফ্রিকোয়েন্সি আবার বাড়িয়ে নিউ 3 করি তবে গ্রাফ এটা হবে। এটা হচ্ছে ফর, দিস ইজ ফর ফ্রিকোয়েন্সি নিউ 1, দিস ইজ ফর ফ্রিকোয়েন্সি নিউ 2 অ্যান্ড দিস ইজ ফর ফ্রিকোয়েন্সি নিউ 3, and this stopping potential is minus V02 and this stopping potential is minus V03. New 3 is greater than new 2 greater than new 1. খেয়াল করে দেখো যে ফ্রিকোয়েন্সি যদি বাড়ছে তবে কিন্তু স্যাচুরেশন কারেন্টটা কিন্তু একই থাকছে। চেঞ্জ হচ্ছে কি, স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে। যত ফ্রিকোয়েন্সি বাড়ছে স্টপিং পোটেনশিয়াল বাড়ছে। তার মানে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি, যে ইনসিডেন্ট যে লাইট তার ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তাহলে কিন্তু স্যাচুরেশন কারেন্ট চেঞ্জ হচ্ছে না, অথচ স্টপিং পোটেনশিয়াল বাড়ছে। তার মানে হলো যে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করা হলে নাম্বার অফ ইলেকট্রন বাড়ে না, নাম্বার অফ ইলেকট্রন রিমেন্স সেম। যতগুলো ইলেকট্রন এমিশন হয় সে সংখ্যা বাড়ে না, কিন্তু এনার্জি অফ দ্য ইলেকট্রন উইল ইনক্রিজ। দেখো যদি আমার ইন্টেন্সিটি I কনস্ট্যান্ট থাকে, ধরে নাও যে নিউ 1 ফ্রিকোয়েন্সিতে 1 লক্ষ ইলেকট্রন এমিশন হয়েছে, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে নিউ 2 করলাম তবুও ইলেকট্রন কিন্তু 1 লক্ষই বেরোবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি ম্যাক্সিমাম এনার্জি হয় মনে করো 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে এখানে হয়তো ম্যাক্সিমাম এনার্জি হয়ে গেল 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে ফ্রিকোয়েন্সির জন্য ইলেকট্রনের এনার্জি চেঞ্জ হয়, কিন্তু নাম্বার অফ ইলেকট্রন এমিটেড ফ্রম দ্য মেটালস উইল নট চেঞ্জ। তাহলে যদি নাম্বার অফ ইলেকট্রন একই থাকে তাহলে স্যাচুরেশন কারেন্টটা একই থাকবে, কিন্তু যেহেতু ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি বেড়ে গেছে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার জন্য, ফলে ওকে আটকানোর জন্য আরও বেশি নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু অ্যাপ্লাই মোর স্টপিং পোটেনশিয়ালস। সো if frequency increase, the stopping potential will also increase, but the saturation current will remain same. Okay, so what will be the variations of variation of stopping potential with frequency? Variation of variations of stopping potential with frequency of the incident radiations. যদি আমি গ্রাফিক্যালি along y axis এ প্লট করি frequency of the incident radiations and this is the stopping potentials V0 গ্রাফ, উপর দিকে V0 প্লট করেছি, তা দেখতেই পাচ্ছি যে গ্রাফটা হয় একটা স্ট্রেট লাইন। this is for metal A, ঠিক আছে। স্ট্রেট লাইন মানে stopping potential is directly proportional to frequency. That means relationship between stopping potential and frequency is linear. আচ্ছা এখানে দেখো যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, মনে করো এটা নিউ নট, আমি যখন
এই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করছি তখন কিন্তু স্টপিং পোটেনশিয়াল জিরো, ঠিক আছে? তখন কিন্তু স্টপিং পোটেনশিয়াল জিরো। দেখো এই পার্টিকুলার নিউ নট ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলে কোনো পোটেনশিয়াল না দিলেও, জিরো পোটেনশিয়াল অ্যাপ্লাই করলেও কোনো ফটো ইলেকট্রিক কারেন্ট পাবে না তুমি। আমি যদি নিউ নটের থেকে কম ফ্রিকোয়েন্সি ইউজ করি তাহলে কিন্তু আর কোনো ইলেকট্রন এমিশন হবে না। তার কারণ যে দেখো নিউ নট ফ্রিকোয়েন্সিতে স্টপিং পোটেনশিয়াল জিরো মানে যে এই ফ্রিকোয়েন্সির লাইট ইনসিডেন্ট হলে যে ইলেকট্রন এমিশন হচ্ছে তাকে আটকানোর জন্য কোনো পোটেনশিয়ালই লাগছে না। তার মানে কি? তার মানে ওখান থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়েছে তার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু জিরো, রাইট? কিন্তু যদি এর থেকে কম ফ্রিকোয়েন্সির আমি রেডিয়েশন ফেলি তাহলে কিন্তু কোনো ইলেকট্রনই আর এমিশন হবে না। তার মানে বোঝা গেল যে কোনো একটা মেটালের উপর যে কোনো ফ্রিকোয়েন্সির রেডিয়েশন যদি আমি ফেলি তাহলে কিন্তু ইলেকট্রন এমিশন হবে না। একটা মিনিমাম ভ্যালু আছে, তার থেকে বেশি ফ্রিকোয়েন্সির রেডিয়েশন ফেললে তবেই ইলেকট্রন এমিশন হবে, ওর থেকে কম ফ্রিকোয়েন্সির রেডিয়েশন ফেললে কোনো ইলেকট্রন এমিশন হবে না। দিস মিনিমাম ফ্রিকোয়েন্সি ইজ কল্ড threshold frequency. Very, very important term. This minimum frequency is called threshold frequency. This is called threshold frequency. আর একটা মেটাল পাশাপাশি দেখালাম আমি, এটা হচ্ছে মেটাল বি। দেখো এটা দেখতেই পাচ্ছি আমি যে মেটাল বি এর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি একটু বেশি। তার মানে ডিফারেন্ট মেটালের ডিফারেন্ট থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ওই পার্টিকুলার মেটাল যার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটা, তার উপর তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি রেডিয়েশন ফেলতে হবে ফর গেটিং ফটো ইলেকট্রিক ইফেক্ট। যদি ওর থেকে কম ফ্রিকোয়েন্সি রেডিয়েশন ফেলো, দেন ইন দ্যাট কেস ইউ উইল নট বি এবল টু অবজার্ভ দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো দিস ইজ দ্য ভ্যারিয়েশনস। আচ্ছা, ওকে, ফাইন। Now, the laws of photoelectric emissions. দেখো পুরো ফটোইলেকট্রিক ফেনোমেনাকে যদি আমি সামারাইজ করি তাহলে মোটামুটি 3টে লয়ে রিপ্রেজেন্ট করতে পারি, 3 থেকে 4টে ল। এদেরকে বলা হয় লজ অফ ফটোইলেকট্রিক এমিশনস। আচ্ছা, the photoelectric current is directly proportional to the intensity of light. This is first law. Photocurrent is directly proportional to the intensity. ঠিক আছে, দেখতে পেলাম, প্রথমেই বলেছি আমি। নাম্বার টু হচ্ছে যে একটা পার্টিকুলার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে যে কোনো একটা প্রত্যেকটা মেটালের জন্য, যে ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সির লাইট ফেললে তবেই ইলেকট্রন এমিশন হবে, ওর থেকে কম ফ্রিকোয়েন্সির লাইট ফেললে ইলেকট্রনের এমিশন হবে না। ওই কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। যদি কোনো মেটালের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ নট হয়, তুমি যদি যে রেডিয়েশনটা ফেলছো তার ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান নিউ নট হয় তাহলে এমিশন হবে, আর যদি নিউ লেস দ্যান নিউ নট হয় তাহলে এমিশন হবে না। যদি তুমি নিউ লেস দ্যান নিউ নট করো আর ইন্টেন্সিটি তুমি যত খুশি বাড়ানো কেন, ফ্রিকোয়েন্সি ভালো করে শুনবে, যদি ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে কম হয় আর তুমি যদি ইন্টেন্সিটি যত খুশি বাড়াও না কেন, যত ব্রাইটই করো লাইটটাকে, তবুও কোনো একটা ইলেকট্রনও এমিশন হবে না। ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ওকে। এটা হলো সেকেন্ড ল। নাও থার্ড ল, the stopping potential is directly proportional to the frequency.
স্টপিং পোটেনশিয়াল ভি নট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। এটা থার্ড ল। আর যেটা ফোর্থ ল সেটা হচ্ছে যে ফটো ইলেকট্রিক এমিশন ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য ফটো ইলেকট্রিক এমিশন ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। What do you mean by instantaneous process? Instantaneous process means তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যে এই যে ইউভি রেডিয়েশন আমার ফটোসেন্সিটিভ প্লেটে পড়লো, পড়ার পর 5 মিনিট পর যে ইলেকট্রন বেরোবে তা নয়। রেডিয়েশন ইনসিডেন্ট হওয়া আর ইলেকট্রন এমিশন হওয়ার মধ্যে টাইম গ্যাপ ইজ নিয়ারলি ইকুয়াল টু 0। মানে এক কথায় বলতে চাইছি যে এমিশন মানে রেডিয়েশন পড়বে আর সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে যাবে। তার জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। টাইম গ্যাপ কত হয় বিটুইন রেডিয়েশন ইনসিডেন্ট অ্যান্ড দ্য এমিশন অফ ইলেকট্রন? টাইম গ্যাপ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10⁻⁻9 সেকেন্ড আর লেস দ্যান। বুঝতে পারছো তো কত স্মল টাইম ইন্টারভ্যাল গ্যাপ? তার মানে অ্যাজ ইফ যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, যেন একদম মুহূর্তের মধ্যে বেরিয়ে যায়। So this is very important point that photoelectric emission is an instantaneous process. It takes nearly 0 times to emit electrons from the metal surface. Okay. So now we have to explain the photoelectric emissions by the theory. এটা কেন হচ্ছে? এটা এক্সপ্লেনেশনের অনেক চেষ্টা হয়েছে, ঠিক আছে? এটাকে আমরা প্রথমে এক্সপ্লেন করার চেষ্টা করলাম বাই ক্লাসিক্যাল ওয়েভ থিওরি। কিন্তু ক্লাসিক্যাল ওয়েভ থিওরি এই ফটো ইলেকট্রিক ইফেক্টকে এক্সপ্লেন করতে ফেলিওর হয়ে গেল। ফেলিওর অফ ক্লাসিক্যাল ওয়েভ থিওরি। কোথায় কোথায় ফেলিওর হলো দেখো। নাম্বার 1, দেখো যদি আমরা ওয়েভ থিওরিকে মেনে নিই, যেটা হচ্ছে তোমার হাইগেন্স ফ্রেসনেলের ওয়েভ থিওরি, তাহলে একটা লাইট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে মানে কি আসছে? আমার ওয়েভ ফ্রন্ট এগিয়ে আসছে, ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? তাহলে যখন এখানে একটা ইলেকট্রন একটা ওয়েভ ফ্রন্ট আসছে, একটা বড় ওয়েভ ফ্রন্ট, একটা ইলেকট্রন এই ওয়েভ ফ্রন্টের কতটুকু পার্ট ও পাচ্ছে ওর ভাগে? এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে এনার্জি, ভালো করে বোঝো, এটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট। এই যে রেডিয়েশনের যে এনার্জি সেটা পুরো ওয়েভ ফ্রন্ট জুড়ে ডিস্ট্রিবিউট হয়ে আছে। আর এখানে যদি এটা হয় আমার একটা ইলেকট্রন, তাহলে এই পুরো যে এনার্জিটার একটা সামান্য ভাগ পাচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা, পুরো এনার্জির একটা সামান্য ভাগ পাচ্ছে ইলেকট্রন। এবার যখন এই ইনসিডেন্ট যে রেডিয়েশনস তার যদি ইন্টেন্সিটি বাড়ে, ইন্টেন্সিটি বাড়লো মানে কি? ওর অ্যামপ্লিচিউড বাড়বে। অ্যামপ্লিচিউড বাড়বে মানে কি? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিচিউড বাড়বে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিচিউড বাড়লে কি হবে? এনার্জি ডেন্সিটিও বাড়বে। ভালো করে বুঝবে, এনার্জি ডেন্সিটি বাড়ার জন্য যদি ইনসিডেন্ট রেডিয়েশনের ইন্টেন্সিটি বাড়ে, তাহলে কিন্তু এই ইলেকট্রনগুলো বেশি বেশি এনার্জি পাওয়ার কথা। তার মানে কি হলো যে ইন্টেন্সিটি বাড়লে ইলেকট্রনের এনার্জি বেড়ে যাওয়ার কথা। তার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য photoelectron should depend on the intensity of the radiations. But practically কি দেখলাম যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য photoelectron does not depends on the intensity of the incident radiations. তার মানে this is the failure. এটা কিন্তু এক্সপ্লেন করতে ফেলিওর হয়ে গেল। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আবার কি বলা হলো যে যদি আমি আরেকটা পয়েন্ট কি দেখলাম যে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সির থেকে কম ফ্রিকোয়েন্সি রেডিয়েশন যদি ফেলো তাহলে ইলেকট্রন এমিশন হবে না।
ইন্টেন্সিটি যত বেশি হোক না কেন একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির কম রেডিয়েশন, আচ্ছা যাই হোক, এবার দেখা যাচ্ছে যে যদি আমি ফ্রিকোয়েন্সি যতই কম হোক না কেন, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে কমও হোক না কেন, যদি আমি ইন্টেন্সিটি বাড়াই তাহলে এনার্জি ডেন্সিটি বাড়ছে। এনার্জি ডেন্সিটি বাড়লে এনার্জি অ্যাবজর্বড বাই দ্য ইলেকট্রন সেটা বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে তো ইলেকট্রন এমিশন হওয়ার কথা। এইরকম যে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি এরকম তো থাকার উচিত নয়। ফ্রিকোয়েন্সির একটা মিনিমাম ভ্যালু, যার থেকে কম ভ্যালু ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রন এমিশন হচ্ছে না, এরকম তো থাকা উচিত নয়। কেননা ধরে নাও যে ফ্রিকোয়েন্সির ভ্যালু যে মিনিমাম ভ্যালু তার থেকেও কম ফ্রিকোয়েন্সির লাইট ফেললাম, অথচ ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম। ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে এনার্জি ডেন্সিটি বাড়ছে। যদি ওয়েভ থিওরি ঠিক হয় তাহলে তো ওয়ার্ক ফাংশনের থেকে বেশি এনার্জি অ্যাভেলেবল হলেই তো ইলেকট্রন এমিশন হওয়া উচিত। তার মানে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ওয়েভ থিওরি দেয়ার শুড নট বি threshold frequency, but in practical there is a frequency, threshold frequency. So this is the contradictions. এটাও কিন্তু এই threshold frequencyটাও কিন্তু এক্সপ্লেন করতে পারলো না। নেক্সট হচ্ছে নাম্বার 3, লাস্ট যে পয়েন্টটা বলেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, ওয়েভ পড়লো সঙ্গে সঙ্গে ইলেকট্রন এমিশন হলো, there is no gap between this two incident, this between the two phenomena. আচ্ছা, কিন্তু অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ওয়েভ থিওরি এনার্জি ইজ ডিস্ট্রিবিউটেড অল ওভার দ্য ওয়েভ ফ্রন্ট ইউনিফর্মলি। ফলে একটা ইলেকট্রনের ভাগে সামান্য একটু এনার্জি পড়ছে, পুরো এনার্জির একটু সামান্য ফ্র্যাকশন পড়ছে। ফলে এই ইলেকট্রনটা বেরোনোর জন্য যতটুকু এনার্জি দরকার সেটুকু এনার্জি পেতে গেলে কিন্তু যথেষ্ট সময় লাগবে। কেননা এই পুরো ওয়েভ ফ্রন্টের যে এনার্জি তার এইটুকু সামান্য অংশ ও পাচ্ছে, ওইটুকু এনার্জিতে ও বেরোতে পারবে না। ফলে ও বেরোনোর জন্য যেটুকু এনার্জি প্রয়োজন সেই অ্যামাউন্টের এনার্জি পেতে গেলে কিন্তু আরও অনেক রেডিয়েশন পড়বে, আরও অনেকক্ষণ ধরে অ্যাবজর্ব করে তারপর বেরোবে। তার মানে ক্লাসিক্যাল ওয়েভ থিওরি যদি সঠিক হয় তো দেখা যাচ্ছে যে রেডিয়েশন পড়ার প্রায় 6 থেকে 7 দিন পরে ইলেকট্রন এমিশন হওয়ার কথা। হ্যাঁ, 6 to 7 days। তার মানে তুমি দেখবে যে আজকে তুমি ইউভি রেডিয়েশন ফেললে আর তুমি 7 দিন পর এসে দেখবে যে অ্যামিটারের কাটার ডিফ্লেকশন হলো, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না। তার মানে সব ফিল্ড মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ফটো ইলেকট্রিক এমিশন এক্সপ্লেন করতে ক্লাসিক্যাল ওয়েভ থিওরি টোটালি ফেলিওর, 100% ফেলিওর। তাহলে আসলে কেন হচ্ছে এটা? হোয়াট ইজ দ্য রিয়েল রিজন বিহাইন্ড দিস ফটোইলেকট্রিক ইফেক্ট? এইটা এক্সপ্লেন করতে চলে আসলো আমাদের মাস্টারপিস, মাস্টার মাইন্ড অ্যালবার্ট আইনস্টাইনস। Einstein's theory of photoelectric effect অলরেডি তখন কিন্তু চলে এসছে, তার আগে একটা থিওরি চলে এসছে, সেটা হলো প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি। আর এই থিওরিটার হেল্প নিল আইনস্টাইন, দিয়ে 1905 সালে দিয়ে দিল আইনস্টাইন থিওরি অফ ফটোইলেকট্রিক ইফেক্ট। মনে রাখবে এই কোয়ান্টাম থিওরি কিন্তু আইনস্টাইনের না, কোয়ান্টাম থিওরি হলো প্লাঙ্কের। এটার হেল্প নিয়ে আইনস্টাইন ফটোইলেকট্রিক ইফেক্টকে এক্সপ্লেন করার চেষ্টা করলো। এটা 1905 সালে। দেখো 1887 সালে প্রথম ফটোইলেকট্রিক ইফেক্ট অবজার্ভ হয়, আর এটা এক্সপ্লেন করতে করতে 20 বছর লেগে গেল। দিস ইজ ফিজিক্স, দিস ইজ দ্য বিউটি অফ ফিজিক্স, ইউনো। সো অ্যাকর্ডিং টু প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি এনার্জি ইজ কোয়ান্টাইজড। ঠিক আছে, এনার্জি কিন্তু কন্টিনিউয়াস না, এনার্জি ইজ কোয়ান্টাইজড। আচ্ছা, বলা হচ্ছে যে রেডিয়েশন আসছে সেই রেডিয়েশনটা কিন্তু ওয়েভ না। কোনো একটা রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসে মানে অ্যাকচুয়ালি ওয়েভ নয়, আসে পার্টিকলস। আমাদের দিকে পার্টিকলস মুভ করে, পার্টিকেল ধেয়ে আসছে।
সেই পার্টিকেলসগুলোর নাম কি? সেই পার্টিকেলসগুলোর নাম হচ্ছে ফোটন পার্টিকেলস। ফোটন, অ্যাকচুয়ালি ফোটন কেমন ধরনের পার্টিকেলস? ফোটন ইজ এ এনার্জি পার্টিকেলস। আচ্ছা, যে রেডিয়েশনটা পড়ছে তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, তাহলে একটা ফোটনের এনার্জি হবে এইচ নিউ। মনে রাখবেন, যে ফোটনটা আসছে সেই ফোটনের এনার্জি যদি হয়, ফ্রিকোয়েন্সি যদি হয় নিউ, তাহলে একটা ফোটনের এনার্জি হবে এইচ নিউ। তাহলে ধরে নাও এই টিউব লাইট থেকে আলো আমার কাছে আসছে, লাইট আসছে মানে কি, কোটি কোটি ফোটন আসছে, ঝাঁকে 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 ফোটন চলে আসছে। ধরে নাও আমি লাইট আসছে মানে তো এনার্জি আসছে, আমি তো এনার্জি নিচ্ছি। গরম হচ্ছি কেন? এনার্জি নিচ্ছি বলে তো গরম হচ্ছি। সূর্য থেকে আমরা এনার্জি নিই, লাইট নিই, এনার্জি নিই বলে তো গরম হয়। আসলে আমার শরীর কিন্তু, বডি কিন্তু ফোটনগুলো অ্যাবজর্ব করে। যদি আমি ফোটনগুলো কেমন হয়ে আসে বলো দেখি, কোয়ান্টা কোয়ান্টা হয়ে আসে, প্যাকেট প্যাকেট হয়ে আসে। যদি দেখো যে একটা প্যাকেটে একটা ফোটন, তাহলে তুমি সেই প্যাকেট খুললে কত এনার্জি পাবে? এইচ নিউ। যদি দেখো যে একটা প্যাকেটে দুটো ফোটন, সেই প্যাকেট খুললে তুমি কত এনার্জি পাবে? 2H নিউ। যদি তুমি বলো যে এই এইচ নিউ আর 2H নিউ এর মাঝে 1.5H নিউ, এই এনার্জিটা কি পসিবলস? নো, দিস ইজ নট পসিবলস। তার মানে এইচ নিউ এনার্জি তুমি পাবে, আর না হলে জাম্প করে 2H নিউ পাবে। এইচ নিউ এবং 2H নিউ এর মাঝের কোনো এনার্জি ভ্যালু তুমি পাবে না। দ্যাট ইজ ওয়াই এনার্জি ইজ ডিসক্রিট, কোয়ান্টাইজড। এনার্জি ইজ নট কন্টিনিউয়াস। আমি যদি ভাবি যে সব ভ্যালুর এনার্জি আমি পাচ্ছি, দিস ইজ নট ট্রু। আচ্ছা, যদি তুমি একটা প্যাকেট খুলে দেখো যে 3টে ফোটন, তাহলে তার এনার্জি হবে কত? 3H নিউ। ওকে, দিস ইজ ফোটন থিওরি। তাহলে লাইট আসলে কিন্তু ওয়েভ নয়, লাইট ইজ এ পার্টিকেলস, এবং লাইট পার্টিকেলসের নাম হচ্ছে ফোটন পার্টিকেলস। ওকে, দেখো বলা হচ্ছে যে একটা ইলেকট্রন একটা ফোটনকেই অ্যাবজর্ব করে। তো ধরে নিচ্ছি যে ফ্রিকোয়েন্সি যদি এইচ নিউ হয়, তাহলে কি হবে? মেটালের ওপর যে রেডিয়েশনটা পড়লো তার ফ্রিকোয়েন্সি নিউ হলে তার একটা ফোটনের এনার্জি হবে এইচ নিউ। আর ভেতরে যে একটা ইলেকট্রন, সে একটা ফোটনের এনার্জি অ্যাবজর্ব করলো, তাহলে এই ইলেকট্রনটা কী অ্যামাউন্টের এনার্জি পেলো? এইচ নিউ। সেই এনার্জি নেওয়ার পর ও কী করবে? মেটাল সারফেসের থেকে যদি বেরোনোর মতো সাফিসিয়েন্ট হয় তাহলে বেরিয়ে যাবে। মনে করো যে কোনো একটা মেটালের ওয়ার্ক ফাংশন হলো W0, তার মানে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, ধরে নাও খুব কাছাকাছি যে ইলেকট্রনটা আছে, সব থেকে কাছে, তাকে বের করার জন্য বেশি এনার্জি লাগবে না। সব থেকে লোয়েস্ট যে এনার্জি লাগবে একটা ইলেকট্রনকে জাস্ট বের করার জন্য, তার থেকে কম এনার্জি দিলে একটা ইলেকট্রনও বেরোবে না। দিস ইজ কল্ড ওয়ার্ক ফাংশন। তাহলে আমি যদি এই ইলেকট্রনটাকে এইচ নিউ এনার্জি দিই, তাহলে এইচ নিউ এনার্জি যদি গ্রেটার দ্যান ওয়ার্ক ফাংশন হয়, তাহলে কি হবে? ইলেকট্রনটা বেরিয়ে যাবে। তাহলে বাকি এই W0 অ্যামাউন্ট অফ এনার্জি খরচ হলো কিসের জন্য? জাস্ট বেরোনোর জন্য। ঠিক আছে, তাহলে বাকি যে এক্সট্রা এনার্জিটুকু থেকে গেল, দেখো ইলেকট্রনটা পেয়েছে এনার্জি কত? এইচ নিউ। এই মেটালের সারফেস থেকে বেরোনোর জন্যই খরচ হলো W0। তাহলে বাকি থাকলো কোনটা? এটা। তাহলে বাকি এনার্জিটুকু কোথায় কী কাজে ব্যবহার হবে? বাকি এনার্জিটুকু হবে ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি। আর সব থেকে কাছাকাছি যে ইলেকট্রনটা বেরোয়, যাকে বের করার জন্য সব থেকে কম এনার্জি লাগে, তার কাইনেটিক এনার্জিটাই হবে ম্যাক্সিমাম। তাহলে উই ক্যান সে দিস ইজ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এটা হলো আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনস। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন 1। এই ইকুয়েশনটাকে আমি চেঞ্জ করতে পারি। আমরা একটু আগে লিখেছিলাম যে ওয়ার্ক ফাংশন W0 ইজ ইকুয়াল টু এইচ নিউ 0। তাহলে এখানে চেঞ্জ করে লেখা যায় যে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার
equal to h nu minus h nu 0. That means h into nu minus nu 0. This is equation 2. Equation 1 and 2, this two equation is known as Einstein's photoelectric equations. Very very important equation. আমি যদি আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইফেক্টের থিওরিকে ইউজ করি, তাহলে যেগুলো ক্লাসিক্যাল ওয়েভ থিওরি এক্সপ্লেন করতে পারেনি সেগুলো কিন্তু এবার এক্সপ্লেন হয়ে যাবে। লেটস ট্রাই টু এক্সপ্লেন দ্য ইফেক্ট অফ ইন্টেন্সিটি। নাম্বার 1, ইফেক্ট অফ ইন্টেন্সিটি। কি দেখছিলাম যে ইন্টেন্সিটি বাড়লে স্যাচুরেশন কারেন্টটা বাড়ছে, কিন্তু তাই বলে এটা হচ্ছে না, মানে তোমার ইন্টেন্সিটি চেঞ্জ হলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ইন্টেন্সিটি স্টপিং পোটেনশিয়ালে কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো ইন্টেন্সিটি বাড়লে কি হয়, নাম্বার অফ ফোটনস বাড়ে। ইন্টেন্সিটি বাড়লে নাম্বার অফ ফোটনস বাড়ে। এবার একটা ইলেকট্রন তো একটাই ফোটন অ্যাবজর্ব করে, ফলে নাম্বার অফ ফোটনস বাড়লে তো লাভ নেই, ফোটনের এনার্জি এইচ নিউ সেটা তো আর বাড়ছে না। এবার একটা ইলেকট্রন তো আর 5টা ফোটন অ্যাবজর্ব করে না, একটা ইলেকট্রন একটাই ফোটন অ্যাবজর্ব করে, ফলে ইলেকট্রনের যে ম্যাক্সিমাম এনার্জি সেটাও কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কি দেখেছিলাম প্র্যাকটিক্যালি, যে ম্যাক্সিমাম এনার্জি অফ ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি। তাহলে এটা এক্সপ্লেন হয়ে গেল। পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। একটা ফ্রিকোয়েন্সি থাকবে, যে ফ্রিকোয়েন্সিটার থেকে কম ফ্রিকোয়েন্সি দিলে ধরে নাও যে মিনিমাম এনার্জি দরকার অন্ততপক্ষে একটা ইলেকট্রন বের করার জন্য, সেটা হচ্ছে W0। যদি মনে করো যে ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি নিউ নট, তাহলে ফোটনের এনার্জি কত, h নিউ নট। যদি W0 ইকুয়াল টু h নিউ নট হয়, তাহলে জাস্ট একটা ইলেকট্রন এমিশন হবে, জাস্ট বেরোবে, কোনো এনার্জি থাকবে না, আর কাইনেটিক এনার্জি 0 হবে। কিন্তু যদি ফ্রিকোয়েন্সি নিউ লেস দ্যান নিউ নট হয়, তাহলে কিন্তু W0 গ্রেটার দ্যান h নিউ হয়ে যাচ্ছে। তার মানে h নিউ ইজ লেস দ্যান W0, তাহলে কিন্তু ইলেকট্রনের আর এমিশন হবে না। তার মানে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু হয়ে গেল বাই দ্য ইউজ অফ আইনস্টাইনস থিওরি। আর তারপর হচ্ছে টাইম ল্যাগ, ইনস্ট্যান্টেনিয়াস। নাম্বার 3, যেটা ক্লাসিক্যালি এক্সপ্লেন হয়নি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। ইনস্ট্যান্টেনিয়াস বলা হলো যে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। দেখো আচ্ছা, অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ফটোনের এমিশন, মানে ইলেকট্রনের এমিশনটা হচ্ছে কি করে, অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি, ফটোন পার্টিকেলসের সঙ্গে ইলেকট্রনের কলিশনস হয়। এই ফটোন কিন্তু পার্টিকেলস, এখন কিন্তু ওয়েভ নেই, ফোটনের সঙ্গে ইলেকট্রনের কলিশন হয়। এই কলিশনটা কি এরকম কলিশনস, পার্টিকেলে পার্টিকেলে কলিশনস। এই কলিশনটা হচ্ছে তোমার ইলাস্টিক কলিশনস, ফলে ফোটনের এনার্জি ইলেকট্রনের ট্রান্সফার হয়। দেখো ফোটন থেকে একটা ইলাস্টিক কলিশনে একটা বডি থেকে আর একটা বডিতে এনার্জি ট্রান্সফার হতে কিন্তু সময় লাগে না, ইনস্ট্যান্টেনিয়াসলি হয়ে যায়। তাহলে বুঝতেই পারছি যে এনার্জি অ্যাবজর্ব করতে কিন্তু ট্রান্সফার হতে সময় লাগবে না, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, ফলে ইলেকট্রন এমিশনও হতেও কোনো সময় লাগবে না। দ্যাট ইজ ওয়াই ইলেকট্রন এমিশন ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। তাহলে এখান থেকে আমাদের কনক্লুশনে আসতে পারছি যে আইনস্টাইনস থিওরি অফ ফটোইলেকট্রিক ইফেক্ট with the help of quantum theory can easily explain the photoelectric phenomena. So we can come into the conclusions that light has dual characters. Light sometimes behaves like a wave, and also light sometimes behaves like a particles. In photoelectric effect, the behavior of light is like a particles, photon particles. So light has a dual characters. I hope you all have understood my lecture very well, and hopefully you are following my lectures regularly, and that's all for today's class. Thank you everybody.